আমি অর্ণবদাকে বলবো এবং সঙ্গে দেওয়ালাকে ওখানে যেতে বলবো যে যে সমস্ত ছোট ছোট সমালোচনা তার সঙ্গে এবং আমাদের যারা এতদিন ধরে অ্যাকাউন্ট রিলেটেড জিনিসপত্রগুলো সামলাচ্ছিলেন প্রত্যেককে আমি বলবো স্টেজে আসুন, যে আমরা যদি এই আন্দোলনের হাইলাইটেড রিলস হই, অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন কারা তাদেরকে আপনারা এখন দেখতে পাবেন। আমি প্রত্যেককে বলবো, শিবম, প্রিয়া, শুভদীপ এবং বাকি যারা আছে, আমার কাছে নামের লিস্টটা নেই, প্রত্যেকে একটু ওখানে যাও এবং অর্ণবদাকে বলবো শুরু করতে। সবাইকে নমস্কার। আমার নাম ডক্টর অর্ণব মুখোপাধ্যায়। আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ট্রেজারার। একটু মার্জনা করবেন, আমাকে একটু বেশি সময় নিয়ে বলতে হবে, বলতে আমি বাধ্য হয়েছি। আজকে অভয়ারণ্য ধর্ষণের 8 মাস পরে আজকের এই গণকনভেনশন অস্থির এক সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অভয়ার বিচার এখনো অধরা, 26,000 চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আর্তনাদে বাতাস ভরে। আবার এসব থেকে নজর ঘোরাতে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ, সব মিলিয়ে এক বেশ উদ্বেগজনক পরিস্থিতি। যাই হোক, আজকের যে গণকনভেনশন তাতে আন্দোলন ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে মত বিনিময়ের জন্য আমি মূলত যে অংশটা বলার চেষ্টা করব সেটা হলো আমাদের আন্দোলন নিয়ে বেশ কিছু ন্যায্য সমালোচনা বা প্রশ্ন এবং তা নিয়ে আমাদের কি উত্তর বা অবস্থান। প্রথমেই আছে যে সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষের বক্তব্য শুনে এবং আপনাদের সাথে সামনাসামনি কথা বলে, নানা সমাজের বিভিন্ন ক্ষেত্রে গণ্যমান্য মানুষের সাথে কথা বলে আমরা কিছু সমালোচনা সম্পর্কে অবগত। যেরকম অনেকেই বলেছেন যে আমাদের যে অনুসরণ করার সিদ্ধান্ত সেটা সময়োচিত ছিল না, বা তারও আগে স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নেওয়া ঠিক হয় না। অনেকে আবার মনে করেছেন যে আদৌ মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কোনো মিটিংয়ে যাওয়াই উচিত হয় না। অনেকেই বলেছেন যে অনেক ক্ষেত্রে হয়তো আমরা কাঁচা মাথার আবেগতাড়িত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাদের সকলের সম্পর্কে সমস্ত সমালোচনা মাথায় নিয়েও আমি বলবো, এ ব্যাপারে একটাই কথা বলার, সমস্ত বিষয়ে আমাদের নিজেদের মধ্যেও নানা ভিন্নমত ছিল, আছে এবং আমি বিশ্বাস করি আগামী দিনেও থাকবে। সেটাই আমাদের আন্দোলনের সব থেকে বড় শক্তি। কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জিবি মিটিং এর পর প্রত্যেক মেডিকেল কলেজের যে এবং হাসপাতালের যে জুনিয়র ডাক্তার প্রতিনিধি তাদের মতামত নিয়ে প্রয়োজনে দরকার হলে অনেক ক্ষেত্রে আমাদেরকে ভোটাভুটিও করতে হয়েছে। সেটা করেই আমরা আন্দোলনের গতি প্রকৃতি নির্ণয় করেছি। ফলে এমন বহু সিদ্ধান্তই আছে যেগুলো অনেকের ভিন্নমত থাকা সত্ত্বেও শেষত সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হয়েছে এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক ভাবে। দ্বিতীয় যে জায়গাটা আমি একটু ছুঁয়ে যাব, এক দীর্ঘ আলোচনা জানিয়ে হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিশেষত, যে আন্দোলন রাজনৈতিক না অরাজনৈতিক। আমরা এর আগেও এ নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমি আজকে দ্বিধাহীনভাবে আমার সমস্ত সহযোদ্ধাদের সাথে কথা বলে জানিয়ে দিতে চাই যে এই আন্দোলন অবশ্যই রাজনৈতিক। প্রতিটি দাবি রাজনৈতিক, আমাদের জীবন নির্ধারিত হয় রাজনীতি দিয়ে। আপনার পাড়ার কল থেকে জল পড়ছে কিনা, আপনার ছেলেটি স্কুলে শিক্ষা পাচ্ছে কিনা, প্রত্যেকটি ডিসিশন রাজনৈতিক এবং সেটাকে কাউন্টার করতে হয় রাজনীতি দিয়েই। ফলত একটা খুন ধর্ষণ বিরোধী আন্দোলন, একটা দুর্নীতি বিরোধী আন্দোলন, একটা জেন্ডার ইকুইটির প্রশ্নের আন্দোলন বা একটা জনস্বাস্থ্যের আন্দোলন কখনোই অরাজনৈতিক হতেই পারে না, এই আমাদের স্থির বিশ্বাস। আসলে অরাজনৈতিক বলতে আমরা চলতি ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয় সেটা অদলীয় রাজনৈতিক একটি আন্দোলনের কথা সবসময় বলতে চেয়েছি। অর্থাৎ আমরা বলতে চেয়েছি যে কোনো রাজনৈতিক ভোটবাজ দলের অঙ্গুলি হেলনে আমরা চলবো না, কারোর পার্টি লাইন মেনে বা কাউকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার কাজে আমাদের ন্যায় বিচারের আন্দোলনকে ব্যবহৃত হতে দেব। এই অবস্থানে আমরা আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও অবশ্যই থাকবে। এ তো গেল ন্যায্য সমালোচনা। কিন্তু কিছু সমালোচনার নামে গোয়েবলসীয় কায়দায় কিছু মিথ্যা রটনা দিয়ে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টাও হয়েছে বারবার। কখনো বলা হয়েছে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা তুলে নয়ছয় করা হয়েছে, কখনো আবার বলা হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দিয়ে সাজানো আন্দোলনের নাটক চলেছে, কখনো জেডিএফ এর অফিস নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা করা হয়েছে, কখনো বলা হয়েছে যে আমাদের তরফ থেকেই নাকি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার উপর ভিত্তি করেই নাকি আন্দোলন চলছে। কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আবার প্রশ্ন তুলেছেন, অত্যন্ত হাস্যকর যদিও,
যে কলকাতা অপারেশন বলে নাশকতা বাংলাদেশ মডেলের নাকি ঘাস অঞ্চলে একটা কনস্পিরেসি থিওরির কথা অনেকে বলেছেন। আমি এক এক করে সব কটাতেই আসবো, গুজব নিয়ে কিছু কথা বলে নিতে চাই। আপনারা সবাই আমি সোমা বলছি কথা জানেন। আমি বলতে চাই যে আমাদের দৃঢ় বিশ্বাস যেগুলো ইচ্ছে করে প্ল্যান করা হয়েছে এবং সেটা প্রশাসনের মদতেই করা হয়েছে, যাতে অনেক অনেক গুজবের মধ্যে সত্যির কাছাকাছি যে গুজবগুলো বা গুজবের কাছাকাছি যে সত্যিগুলো সেগুলো যেন হারিয়ে যেতে পারে, যাতে মানুষ একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। বা এই যে আমরা চাই এই সমস্ত যে স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডেড মেসেজ যেগুলো আন্দোলনের প্রাথমিক দিকে ছড়িয়ে পড়েছিল এবং যেগুলো পরবর্তীকালে গুজব বলে প্রমাণিত হয়েছে, সেগুলো প্রত্যেকটির ফরেন্সিক তদন্ত হোক এবং কারা এর পেছনে ছিল সেটা সাধারণ মানুষের সামনে আসুক। আমরা আরো বলতে চাই যে অভয়া যে খুন এবং ধর্ষণ তা নিয়ে যে 150 গ্রাম বীর্যের তত্ত্ব বা পেলভিক বোন ফ্র্যাকচার, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনারা কখনো কোনো জুনিয়র ডাক্তার ফ্রন্টের কোনো প্রতিনিধির কাছ থেকে এই, আমরা তো এত এত জায়গায় গেছি, এত প্রেস রিলিজ দিয়েছি, পুরো সমাজ মাধ্যমে আমাদের এত বক্তব্য আছে, আপনারা কোনো জুনিয়র ডাক্তার প্রতিনিধির কাছ থেকে এই সংক্রান্ত কোনো বক্তব্য কখনো দেখতে পাবেন না। এই সমস্ত কথা আমাদের মুখে বসানো হয়েছে এবং তা দিয়ে আন্দোলনকে ডিলেজিটিমাইজ করার চেষ্টা করা হয়েছে। আমরা বলে দিতে চাই যে কে কি বলেছেন তার দায়িত্ব আমরা কখনোই নেব না। আরো আসি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যে কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হেল্প নিয়েছিলাম। আমাদের যে 2 অক্টোবরের যে মহালয়ার মহাসমাবেশ এবং মহার্যালি হয়েছিল তাতে আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দায়িত্ব দিয়েছিলাম। কেন দিয়েছিলাম সেটা জানতে হবে। আমরা আমাদের যা প্রোগ্রাম হয়েছে আমরা সবসময় চেষ্টা করেছি যে লোকাল ডেকোরেটর, যারা লোকাল ভেন্ডার, সে ভ্যানওয়ালা হতে পারেন, ম্যাটাডোরওয়ালা হতে পারেন, তাদেরকে দিয়ে কাজ করানো। এবং মহালয়ার মহার্যালিতেও আমরা সেই ব্যবস্থাই করেছিলাম এবং তাদেরকে দিয়ে কাজ করানোর পরে অনেক কম টাকাতেই আমরা সেই ব্যবস্থা করে উঠতে পারতাম। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে পুলিশ সেই সময়, কলকাতা পুলিশ কিরকম নক্কারজনক ভাবে সেই সমস্ত ভ্যানওয়ালা, সেই ম্যাটাডোর দাদা যারা বাঁশ বাঁধতে আসতেন, সেই সমস্ত দাদাদেরকে কিরকম ভাবে হেনস্থা করেছে। পুলিশি হেনস্থা, আইনি হেনস্থা, সমস্ত কিছু করেছে। ফলে মহালয়ার মহাসমাবেশের ঠিক আগের রাতে যখন এই লোকাল ডেকোরেটররা সেই সময় পিছিয়ে আসতে বাধ্য হন, আমরা, আপনারা জানেন প্রত্যেক মেডিকেল কলেজে বিভিন্ন ফেস্ট অর্গানাইজ হয়, সেই ফেস্ট অর্গানাইজেশনের সময় যে বিভিন্ন লোক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করেন, সেরকমই একটি সংস্থাকে আমরা তার বরাদ দিয়েছিলাম। সেই দিনের স্টেজ বানানো, লাইট, সাউন্ড এবং সেদিনের ক্যামেরা যা যা কাজ আছে সেগুলো সমস্ত বরাদ আমরা তাদেরকে দিতে বাধ্য হয়েছিলাম। সেখান থেকে বলা হচ্ছে আমরা নাকি ড্রোন ফুটেজ দিয়ে ছবি তুলে, কান্নার ছবি দিয়ে আমরা সিম্প্যাথি পূরণের চেষ্টা করছি। আমি আরো বলতে চাই যে কলকাতা অপারেশন নিয়ে আমি বেশি সময় নষ্ট করবো না। আপনাদের মধ্যে যাদের নিজেদের HDFC ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনারা প্রত্যেকেই জানেন এবং যাদের চেক সেই অ্যাকাউন্টে ফেলার অভ্যাস আছে, HDFC ব্যাংকের এটা বহু পুরনো একটি নিজস্ব প্রসিডিয়ার, যেখানে যে শহরেই তারা থাকেন সেই শহরের কোনো যদি চেক জমা পড়ে তাহলে সেই চেক কোনো একটি ক্লিয়ারিং হাউস থেকে সেটা ক্লিয়ার হতে হয়। এবং এই ক্লিয়ারিং হাউস কলকাতা শহরের ক্ষেত্রে এই ক্লিয়ারিং হাউসটি আগে অবস্থিত ছিল সল্টলেকে এবং তার নাম ছিল কলকাতা অপারেশন। ফলে এর মধ্যে যারা বাংলাদেশের কনস্পিরেসি দেখতে পাচ্ছিলেন, সেই ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা ঠিক কিরকম ধরনের জার্নালিজম করেন সেটা নিয়ে আমাদের প্রশ্ন যাবে। কারণ এই জিনিসটি তারা এক কথায় যদি কোনো HDFC ব্যাংকে দিয়ে তার ম্যানেজারকে জিজ্ঞেস করতেন তাহলে তার উত্তর পেয়ে যেতেন। এবং আমি সাধারণ মানুষকে বলবো, আপনারাও দরকার হলে HDFC ব্যাংকের যে কোনো, আপনার পাড়ায় যদি কোনো HDFC ব্যাংক থাকে সেখানে গিয়ে জিজ্ঞেস করুন, এর উত্তর আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ঢুকি, সেটা হচ্ছে এই ক্রাউড ফান্ডিং সংক্রান্ত ব্যাপার। হিসেব দেওয়ার আগে আন্দোলনের গতি প্রকৃতির ইতিহাস খানিকটা বুঝিয়ে বললে হয়তো আপনাদের কাছে আরো কিছু প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে আসবে। 9 অগস্ট আরজি করে ডিউটিরত অবস্থায়, 36 ঘন্টা ডিউটিরত অবস্থায় অভয়া পুনঃ ধর্ষণ, উত্তাল হল পুরো রাজ্য। 10ই আগস্ট বিভিন্ন মেডিকেল কলেজ থেকে মেডিকেল ছাত্র, জুনিয়র ডাক্তাররা এবং অসংখ্য সাধারণ মানুষ তারা পৌঁছালেন আরজি করে মিছিল করে। বিপুল জনসমর্থন সত্ত্বেও তারা কি দেখলেন যে আরজি করে তারা একটা রেজিস্ট্যান্সের সম্মুখীন হলেন। সেই রেজিস্ট্যান্স এমন যে সেখানে সন্দীপ ঘোষ
তখনকার প্রিন্সিপাল, তার গুন্ডা বাহিনী, তারা পুরো যে জুনিয়র ডাক্তারদের জিবি মিটিং, সেই মিটিং বানচাল করলো। কলেজে কলেজে ফেরত গেলেন জুনিয়র ডাক্তাররা। 12 তারিখে থেকে সিদ্ধান্ত হলো যে বিপুল জনসমর্থনের সাথে আমরা আবার একটি মিছিল আরজি করে যাব, এবং 12 তারিখে আমরা অনেকাংশে সফল হলাম আরজি করকে সেই পোশাক গুন্ডা বাহিনীর কাছ থেকে আবার রিক্লেম করতে। কলেজে কলেজে তৈরি হলো অবস্থান মঞ্চ। সেখান থেকে লোকাল বিভিন্ন কর্মসূচি নেওয়া হতে থাকে। চলে আসি 14ই আগস্ট, রাত দখল। নাগরিক আন্দোলনের এক অসামান্য স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম। মূলত নারী এবং প্রান্তিক যৌনতার মানুষের ডাকে যখন পাড়ার মোড়ে মোড়ে হাজার হাজার লাখ লাখ মানুষ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে জড়ো হলেন, তখন একই সাথে আমরা দেখলাম এক অদ্ভুত দৃশ্য। আরজি করে সেই মব ভ্যান্ডালিজম, যার কারণ এখন আমরা জানি না ঠিক কি কারণের জন্য। প্রমাণ লোপাটের যে আমরা বারবার শুনেছি, সেই মব বারবার বলেছে যে তারা সেমিনার রুম খুঁজছে। আমরা এখনো জানি না যে সেই তদন্ত এক্স্যাক্টলি কি হয়েছে, কারা এই কাণ্ড ঘটিয়েছিল, কারা শিক্ষক, স্বাস্থ্যকর্মী, সমস্ত ডাক্তার, পেশেন্ট পার্টি সবাইকে সেই রাতে পিটিয়েছিল এবং সেমিনার রুম ভাঙচুর করার চেষ্টা করেছিল, এমার্জেন্সি ভাঙচুর করেছিল, সেটা আমরা আজও জানি না। 14ই আগস্টের একই রাতে এই স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলন এবং এই মব ভ্যান্ডালিজম আমাদেরকে দুটো জিনিস বোঝালো। এক, অভয়ার এই খুন ধর্ষণের ঘটনা প্রত্যেক সাধারণ মানুষের মনে ঠিক কি ধরনের অভিঘাত সৃষ্টি করেছে, এবং একই সাথে আমরা বুঝলাম যে স্টেট মেশিনারি অর্থাৎ রাজ্য প্রশাসন এবং তাদের অঙ্গুলি নেড়েই সেই 14ই আগস্টের ঘটনা কিরকম ভাবে এই আন্দোলনকে বাড়তে না দেওয়ার চেষ্টা করছে, মানুষের মনে একটা ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা আবার একই সাথে হাইকোর্টে 13ই অগস্ট হাইকোর্টের প্রথম শুনানি, যেখানে হাইকোর্ট বলছেন যে সিবিআইকে তারা তদন্তভার দিচ্ছেন, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের ভূমিকাকে তারা প্রভূত সমালোচনা করছেন, এবং তারা সেখানে 39 প্যারাগ্রাফে জানাচ্ছেন যে doctor, medical students who have formed the joint forum are also permitted to file their suggestion. After their reports and suggestions are put on record, the court will examine and consider as to appropriate direction to have to be issued. প্রত্যেক কলেজে কলেজে অভয়ার মূর্তি বা প্রতীকী ছবি সামনে রেখে শুরু হলো এক অভূতপূর্ণ প্রতিরোধ। সমস্ত মেডিকেল কলেজে নিজস্বভাবে জিবি হলো, সেখান থেকে বিভিন্ন লোকাল কর্মসূচি নেওয়া হলো। সেই জায়গা থেকে আমরা তার যেরকম বর্ধমান থেকে কার্জন গেটে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, মেদিনীপুর থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সমস্ত মেডিকেল কলেজ থেকে আমরা দেখলাম বিভিন্ন কর্মসূচি নেওয়া হতে থাকে। ঠিক এই সময়ে আমরা বুঝলাম যে এই আন্দোলন ঠিক কতটা দীর্ঘসূত্রী হতে চলেছে। সে জায়গা থেকেই সিদ্ধান্ত, এবং সেখানে এসে আমরা প্রত্যেক কলেজ যেখানে নিজেদের মতো করে জুনিয়র ডাক্তাররা একটি করে আরডিএ গঠন করলেন, এবং আরডিএ গঠনের মাধ্যমে তারা সেখানে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। এরই মাধ্যমে এলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। 16ই আগস্ট সম্মিলিত জিবি মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হলো যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হবে, কিন্তু এখন অব্দি এটি কোনো লিগাল এন্টিটি নয় এবং এর কোনো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই। ফলে বিভিন্ন কলেজের যে আরডিএ গুলি তৈরি হয়েছিল, সেই আরডিএ গুলির মধ্যে জিবি মিটিং করে তারা নিজস্ব কলেজ ভিত্তিক ভাবে কোনো একজন বা একাধিক জনকে দায়িত্ব দিলেন যে সেখানের যে ডাক্তারি ছাত্র, প্রাক্তনী এবং জুনিয়র ডাক্তার তাদের কাছ থেকে আন্দোলনের জন্য টাকা সংগ্রহ করা। অনেকে পার্সোনাল অ্যাকাউন্টে সেটা শুরু করলেন, অনেকে বুঝলেন যে কিছুদিন পরে হয়তো বুঝলেন যে পার্সোনাল অ্যাকাউন্টে বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে, সেখানে একদিনে কত টাকা ট্রান্সফার করা যায় বা কত টাকা নেওয়া যায় তার উপর বিভিন্ন রকম রেস্ট্রিকশন আছে। ফলে সেক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে 2-3জন মিলে একটি জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করলেন, জয়েন্ট কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করলেন, এবং সেটি দিয়ে তারা কলেজ ভিত্তিক কাণ্ড যে কর্মসূচি সেগুলো চালিয়ে যেতে থাকলেন। এখনো কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আমরা সেরকম ভাবে কোনো ডোনেশন বা কোনো সাহায্য নিই, কিন্তু এটা চেঞ্জ হলো কখন থেকে, যখন প্রথম আমরা 31শে আগস্ট
আমরা যখন অভয়া টেলিমেডিসিন ক্লিনিক এবং অভয়া ক্লিনিক যখন আমরা করলাম, যখন সরকারের পক্ষ থেকে এক ধরনের মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা প্রচার চালানো হলো যে এই জুনিয়র ডাক্তাররা আসলে আন্দোলনটা করছে নিজের ডিউটি থেকে পালানোর জন্য, সাধারণ মানুষ তখন কি দেখলেন যে না, এই জুনিয়র ডাক্তাররা কিন্তু তাদের হিপোক্রেটিক ওথের কাছে এখনো দায়বদ্ধ, এবং তার জন্য তারা কর্মবিরতিতে থাকা সত্ত্বেও সেই সময়ে বিভিন্ন জায়গায় প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্যারালাল সিস্টেম চালু করলেন, যেখানে গিয়ে তারা অভয়া ক্লিনিক করলেন। অভয়া ক্লিনিকের মাধ্যমে তারা সেই চিকিৎসা পরিষেবা তাদের হাতে তুলে দিলেন। এরপর এলো লালবাজার। 2 সেপ্টেম্বর লালবাজারের সেই রাত, আপনারা জানেন যে বিপুল জনসমর্থন সেখানে আমরা পেয়েছিলাম, এবং এইখানে প্রথম আমরা সেই জায়গাটা দেখলাম যেখানে বহু বহু মানুষ আমাদের কাছে এসে, আমি একদম আক্ষরিক ভাবে বলছি, এটা একদম লিটারালি বলছি, প্রচুর মানুষ পার্সোনালি আমার এরকম হয়েছে যারা এসে আমাদের হাতে ক্যাশ টাকা তুলে দিতে চেয়েছেন, বলেছেন তোমাদেরকে আমরা অর্থ সাহায্য করতে চাই, তোমাদের আন্দোলন অনেক সুদীর্ঘ চলবে, আমরা কোথায় টাকা দিতে পারবো। আমরা জানাই যে আমাদের এখনো অ্যাকাউন্ট WBJDF এর কোনো অ্যাকাউন্ট তৈরি হয়নি, এবং তারা যদি চান তাহলে তারা সেক্ষেত্রে তারা তাদের ক্যাশ আমরা টাকা বা যে নগদ টাকা সেটা আমরা দিতে পারবো না, কিন্তু তারা যদি চান তাদের পরিচিত যারা ডাক্তার আছেন তাদের সাথে কথা বলে এই যে বিভিন্ন কলেজের যে RD অ্যাকাউন্টগুলি তারা চাইলে সেখানে তারা ডোনেট করতে পারেন। কি দেখা গেল? যেটা দেখা গেল সেটা হচ্ছে 2 সেপ্টেম্বরের পর 3 সেপ্টেম্বর যখন মাননীয়, এটা আমি কোটেশনের মধ্যে বলছি, বিনীত গোয়েল মহাশয়কে আমরা যখন তার রেজিগনেশনের ডিমান্ডটা তার হাতে দিলাম এবং তিনি বেশ হাস্যমুখে সেটা নিজের তাদের অকর্মণ্যতার পরিচয় দিয়ে তিনি যখন সেটা গ্রহণ করলেন, সেই সময় থেকে মানুষের মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট নামটি একটি আলাদা মান্যতা পেল, এবং সেই মান্যতার জায়গা থেকেই তারা অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করলেন। এবার সেই অ্যাকাউন্টের মধ্যেও দেখা গেল যে বিভিন্ন RD অ্যাকাউন্টের মধ্যেও তারা পার্টিকুলারলি 2টি অ্যাকাউন্ট, একটি মেডিকেল কলেজ এবং একটি RG কলেজ, এই 2টি অ্যাকাউন্টে অনেক বেশি বেশি পরিমাণ টাকা আসতে শুরু করলো। এবার প্রশ্ন উঠতে পারে কেন এই 2টি অ্যাকাউন্টেই, কেন অন্য অ্যাকাউন্টে নয় কেন? তার কারণ হচ্ছে RG কলের কারণটা খুব স্বাভাবিক। RG কলের যে অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটি RG কলের ঘটনা ঘটেছে, ঘটনার এপিসেন্টার, ফলে RG কলের অ্যাকাউন্টে এই টাকা আসা খুব স্বাভাবিক। মেডিকেল কলেজে কেন এই অ্যাকাউন্টে টাকা এলো আমরা গেসই করছি, এটা আমরা আন্দাজ করার চেষ্টা করছি, তবে এই আন্দাজের পেছনে যুক্তি যে নেই তা নয়। সেটা হচ্ছে যে মেডিকেল কলেজের যে RDA তার ইতিহাস একটু পুরনো। মেডিকেল কলেজ RDA একটা যখন পরিবহন আন্দোলন 2019 সেই সময় থেকে কথাবার্তা শুরু হয়ে তারপর করোনা পরিস্থিতির মধ্যে যখন মেডিকেল কলেজ RDA একটি পেজ চালু করে এবং সেখান থেকে একটা খুব আন্দোলন খুব জোরদার হয়েছিল, যেটা হচ্ছে ইনক্লুসিভ নয়, এক্সক্লুসিভ নয়, ইনক্লুসিভ মডেলে কোভিডের পরিষেবা দিতে হবে, যেখানে রাজ্য সরকার একটি মানে একনায়কতন্ত্রের একটি ডিসিশন নিয়েছিলেন যে একটি মাত্র হসপিটালে করোনা রোগীদের সীমাবদ্ধ রাখা হবে, এবং আমাদের আন্দোলন যে ঠিক ছিল সেই সময়ে সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়ে যায়। যখন রোগীর সংখ্যা বাড়তে থাকে তখন সরকার বাধ্য হন সমস্ত কলেজকেই একই সাথে কোভিড এবং নন কোভিড পরিষেবা চালু করার জন্য। তো এই কারণে NCK-RDA এর যে পেজটি, সেই পেজটির থেকে তখন সেই সময় মেইনলি সাধারণ মানুষ কিন্তু এই অভয় আন্দোলন এবং WBJDF এরও বেশিরভাগ আপডেট পেয়ে থাকতেন। দ্বিতীয়ত, মেডিকেল কলেজ আপনারা জানেন এশিয়ার প্রাচীনতম মেডিকেল কলেজ, সেই জায়গা থেকে সেখানকার যে প্রাক্তনী নেটওয়ার্ক এবং যে এক্সস্টুডেন্টস যাদেরকে আমরা বলি তাদের নেটওয়ার্কও যথেষ্ট স্ট্রং, এবং তারা বিভিন্ন জায়গায় আছেন, তারা সেই মেডিকেল কলেজের অ্যাকাউন্টটিকেই চুজ করে নেন তাদের যে আর্থিক সাহায্য সেটা পৌঁছে দেওয়ার জন্য। এবং সর্বোপরি যে সেন্ট্রাল কর্মসূচিগুলো আমরা নিতাম, সেটা লালবাজার হতে পারে, লালবাজারের যেরকম লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুই মেডিকেল কলেজ থেকেই ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল কলেজ এবং NRS, এবং সেটা ফিজিক্যাল দূরত্বের জন্য, যেহেতু লালবাজার থেকে সব থেকে কাছের অবস্থানে মেডিকেল কলেজই ছিল। এবং বেশিরভাগ যে আমাদের র্যালি তখন অর্গানাইজ করা হতো, সেই র্যালিগুলো অর্গানাইজ করা হতো কলেজ স্ট্রিট থেকে। ফলে এই কয়েকটি কারণের জন্য আমাদের মনে হয়েছে যে মেডিকেল কলেজের অ্যাকাউন্ট এবং RDA অ্যাকাউন্ট, এই 2টি অ্যাকাউন্টে মানুষের বিপুল অর্থ সমাগম এবং তার মাধ্যমে যে সাপোর্ট সেটা হতে পারে। এবার এখানে চলে আসি অন্য একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এর মধ্যে ঘটে গেছে বেশ কিছু ঘটনা। 18ই আগস্ট সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়ে মামলা নিজের কাছে নিয়ে নিয়েছেন। তারা বেশ 2-3টি হিয়ারিং তাদের হয়ে গেছে এই সেপ্টেম্বর মাস আস্তে আস্তে, এবং তারা তখন বলছেন যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে, তাদের প্রতিনিধিরা এখানে নেই কেন।
আমরা লয়ারের সাথে যোগাযোগ করলাম, আমরা বুঝলাম যে আমাদেরকে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ, লিগাল রিপ্রেজেন্টেটিভ সেখানে অবশ্যই পাঠাতে হবে, উকিলি সাহায্য আমাদেরকে নিতে হবে। সেই লয়ার আমাদেরকে বললেন যে এই যে WBJDF, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফান্ড, যে নাম দিয়ে তোমরা সমস্ত কলেজের জিবি মিটিং এর ডিসিশন নিয়ে যেভাবে কাজ করছো, এটাকে একটা লিগাল এন্টিটি বানাতে হবে। বিশ্বাস করুন, লিগাল এন্টিটি একটা গ্রুপে বলতে সেই মুহূর্ত অব্দি আমরা একটাই জিনিস বুঝতাম, এবং আমি এবং আমাদের যে সহকর্মীরা তারা একটাই জিনিস বুঝতেন, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। তার কারণ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, এরকম বিভিন্ন অ্যাসোসিয়েশনের নাম আমরা জানি, ফলে আমরা জানতাম যে আমাদেরকে অ্যাসোসিয়েশন বানাতে হবে। কিন্তু কি দেখতে পেলাম, আমরা অ্যাসোসিয়েশন বানাতে গেলাম, সেখানে আমাদেরকে জানানো হলো যে এই ওয়েস্ট বেঙ্গল নামটা নাকি ব্যবহার করা যাবে। কি আশ্চর্য! ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল ছাত্ররা, জুনিয়র ডাক্তাররা মিলে বানাবেন একটি ফ্রন্ট, অথচ ওয়েস্ট বেঙ্গল নাম নাকি ব্যবহার করা যাবে না অ্যাসোসিয়েশন বানানোর ক্ষেত্রে। এবং এছাড়াও আরো বিভিন্ন রকম তারা লাল সুতোর ফাঁসে আমাদেরকে আটকে দিলেন। আমরা চেষ্টা করলাম অ্যাসোসিয়েশন বানাতে, কিন্তু আমরা পারলাম না। আমরা যখন লয়ারের সাথে কনসাল্ট করলাম, তিনি আমাদেরকে জানালেন যে আরেক রকম জিনিস হয় যেটার নাম ট্রাস্ট। সেই মুহূর্তে আমরা জানতাম না যে ট্রাস্ট বলে কোনো জিনিস এক্সিস্ট করে, অন্তত আমি পার্সোনালি জানতাম না। তো আমরা বাধ্য হলাম ট্রাস্ট বানাতে। জিবি মিটিং করে সিদ্ধান্ত নিলাম যে সেই ট্রাস্টের সিগনেটারিজ কারা হবে, এবং সকলের সম্মিলিত সিদ্ধান্তে শেষত আমরা সেই ট্রাস্ট বানালাম। এবং সেই ট্রাস্ট কেন আমাদেরকে বানাতে হলো? যাতে আমরা এই লিগাল রিপ্রেজেন্টেশন সুপ্রিম কোর্টে পাঠাতে পারি। কি হলো? এখানে আমরা দেখলাম যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনে আমাদের অবস্থান, স্বাস্থ্য ভবন সাফাই অভিযান। স্বাস্থ্য ভবনে সেই সাধারণ মানুষের বিপুল আপনাদের সাহায্য, সেখানে এই বিভিন্ন অ্যাকাউন্টে টাকার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষরা ত্রিপল, ছাতা, শুকনো কাপড়, যেহেতু ওখানে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছিল সবসময়, তারা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেল। এই চলতে চলতেই WBJDF এর ট্রাস্ট প্রথম তৈরি হলো। দিনটা 13ই সেপ্টেম্বর। একটু দিনগুলোর দিকে আপনারা নজর রাখবেন, তখন কিন্তু আমরা স্বাস্থ্য ভবনে বসেছি। এই ট্রাস্ট নিয়েও বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমাদেরকে পরবর্তীকালে বলা হয়েছে। ট্রাস্টের মধ্যে আমাদের ঠিকানা ছিল আরজিকর মেডিকেল কলেজের একটি হস্টেল, এবং আমি এখন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো তার জন্য যে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট, সেটাও আমরা নিয়েছিলাম। এবং এই চিঠিতেও আপনারা দেখতে পাচ্ছেন আরজিকরের সেই ঠিকানা কিন্তু লেখা আছে, এবং চিঠিতে কাগজ সই আছে, আপনারা দেখে নিন। ডিএমই, ডিএইচএস ফরওয়ার্ড করছেন, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির প্রোভিসিকে প্রোভিসি সিগনেচার করছেন। ফলে এর মধ্যে ঠিক কোন জিনিসটা বেআইনি আছে আমাকে একটু বুঝিয়ে বলতে পারেন? যদি বেআইনি কিছু হয়ে থাকে, তাহলে এই মানুষগুলি, এই সরকারি আধিকারিকরা তার মধ্যে সাইন করলেন কেন? রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্সেস, যেখান থেকে এই ট্রাস্ট প্রথম আইনত একটা মর্যাদা পেল, সেই অফিসের সেই ব্যক্তি অফিসার কেন সেটাকে মান্যতা দেবে? যাই হোক, এই ট্রাস্টের হাত দিয়েই প্রথম আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 17ই সেপ্টেম্বর যে আমাদের সুপ্রিম কোর্টের যে ওয়াকালতনামা, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের WBJDF এর প্রেসিডেন্ট অনিকেত মাহাতোর সিগনেচার, এবং এই প্রথম WBJDF এর নামে আমরা প্রথমবার লিগালি নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারলাম। এখানে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, ট্রাস্ট তো তৈরি হলো, কিন্তু এখনো WBJDF এর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। ফলত WBJDF কে যে স্বাস্থ্য ভবনের যে খরচা, লিগাল যে ফিজ, অভয়া ক্লিনিক চালানোর যে খরচা, বা ফ্লাড রিলিফের জন্য যে আমরা গেছিলাম, তার সমস্ত যে বড় বড় খরচ, এগুলোর জন্য আমরা সম্মিলিতভাবে জিবি মিটিং এ সিদ্ধান্ত নিলাম যে এর জন্য যে দুটি বড় অ্যাকাউন্টে অলরেডি টাকা উঠেছিল, সেই দুটি অ্যাকাউন্ট থেকেই আমরা এই খরচগুলি করব। আরেকটা কথা এখানে জানিয়ে রাখা দরকার, এই যে স্বাস্থ্য ভবনের সময় যে মানুষ আমাদেরকে যে শুকনো কাপড় এবং যে খাবার দাবার যেগুলি পৌঁছে দিয়েছিলেন, যখন পশ্চিমবঙ্গের উদ্ভূত বন্যা পরিস্থিতির জন্য এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর একটা আংশিক আমাদের উনি আমাদের সেই সময় যে দাবিগুলো পূরণ করেছিলেন, তার জন্য আমরা যখন স্বাস্থ্য ভবন অবস্থান তুলে নিয়ে জেলায় জেলায় ছড়িয়ে পড়লাম ফ্লাড রিলিফের জন্য, তখন কিন্তু এই সাধারণ মানুষের দেওয়া যা যা জিনিস ছিল, যা যা বেঁচে গেছিল, সেগুলো কিন্তু আমরা আবার সেই বন্যা দুর্গতদের হাতেই তুলে দিলাম। প্রচুর মেডিকেল কলেজ, সমস্ত মেডিকেল কলেজ নিজের নিজের মতো করে তারা
বন্যা দুর্গত এলাকায় গেলেন এবং সাধারণ মানুষকে সাহায্য করলেন। এরপর চলে আসি 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর তৈরি হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নিজস্ব অ্যাকাউন্ট, এবং 27শে সেপ্টেম্বর এরকমই একটি মাস কনভেনশন থেকে, যেটি এসএসকেএম হসপিটালে হয়েছিল, এসএসকেএম মেডিকেল কলেজ এবং হসপিটালে হয়েছিল, সেখান থেকে প্রথমবারের জন্য আপনারা এই আমাদের বার্তাটি পেলেন, যে বার্তার মধ্যে স্পষ্টত আমরা জানিয়ে দিলাম যে উই আর নাও অ্যাকসেপ্টিং কন্ট্রিবিউশনস ডিরেক্টলি, ইচ অ্যান্ড এভরি কন্ট্রিবিউশন is immensely important to us. We have been collecting donations via various college ideas since our trust formation was underway. এখানে আরেকটা জিনিস বুঝে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট তো তৈরি হলো, এবং অ্যাকাউন্টে আমরা এই যখন থেকে আমরা এটা জনসম্মুখে আনলাম তখন থেকেই মানুষের বিপুল অর্থ সমাগম এই অ্যাকাউন্টের মধ্যে হতে থাকে। কিন্তু এই অ্যাকাউন্টে তখনও আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেন প্রত্যেকেই তারা জানবেন যে ব্যাংক থেকে যে আমরা টাকা নেওয়ার ক্ষমতা তৈরি হলো, যে ব্যাংকের যে ডিটেলস গুলো লাগে যেগুলো দিয়ে আমরা অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারি, সেই রকম কাগজপত্রগুলো কিন্তু আমরা তখনও হাতে পাইনি। সেই কাগজপত্র আমরা হাতে কবে পাচ্ছি? যখন আমরা অনশনে বসছি, সেই সময় আমরা হাতে পাচ্ছি। ফলে এই অ্যাকাউন্ট থেকে, WBGDF এর অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা এখনো টাকা গ্রহণ করতে পারলেও কাউকে কোনো পেমেন্ট করতে পারছি না। এবং আরো দুটো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই অ্যাকাউন্টে নেই। এই অ্যাকাউন্টের তখনও কোনো কিউআর কোড নেই, যেরকম বাকি আমি দুটি কলেজের অ্যাকাউন্টের কিউআর কোড আপনাদেরকে দেখালাম, সেরকম কোনো ইউপিআই এই অ্যাকাউন্টের নেই। এবং তখন অব্দি আমরা কোনো ক্যাশ ডোনেশন নিচ্ছি না, যদি না সেটা একেবারেই মেডিকেল স্টুডেন্ট বা জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে নিজেদের মধ্যে চাঁদা তুলে কোনো ব্যবস্থা। ফলে এই দুটি ব্যবস্থা তখন আমাদের নেই। এরপর চলে আসি 4th অক্টোবর। 4th অক্টোবর আমরা প্রথমবারের জন্য আমরা গেলাম রবিবার ক্রসিংয়ে, 24 ঘন্টা সময় দিলাম, এবং তারপর 5ই অক্টোবর থেকে 22শে অক্টোবর আমাদের চলল অনির্দিষ্টকালের অনশন। সেই অনশনের সময় আমরা এই যে মানুষের যে সাপোর্ট, এটা একটা অন্য উচ্চতায় গিয়ে পৌঁছাবে। সেখানে বয়স্ক মানুষরা, ছোট বাচ্চারা প্রত্যেকে আসতেন, তারা কথা বলতেন, তাদের অনেকের চোখে থাকতো জল। তারা আমাদেরকে বারবার বলতেন যে তোমরা অন্য কোনোভাবে আন্দোলন করার চেষ্টা করো, এই অনশন আন্দোলন তোমরা তুলে নাও। এবং তারা সেখানে এতদিন আমরা যে জিনিসটা অ্যাভয়েড করতে পেরেছিলাম, যে আমরা একমাত্র ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই যে আমরা তাদের অর্থ সাহায্যটি গ্রহণ করতাম, তারা এই জায়গা থেকে আমরা আর সেটি মেনটেন করতে পারলাম না। মানুষ এলেন, তারা বললেন যে তোমাদেরকে আমাদের এই নগদ সাহায্য নিতেই হবে, অন্তত কিউআর কোডের ব্যবস্থা তোমরা করো। এবং তখন অব্দি WBGDF অ্যাকাউন্টের কোনো কিউআর কোড নেই। আপনারা যারা অনশন মঞ্চে ছিলেন তারা জানবেন যে অনশন আন্দোলন চলা বেশ কিছুদিন পরে থেকে আমরা কিউআর কোড প্রথম ইন্ট্রোডিউস করি, এবং যখন থেকে কিউআর কোড ইন্ট্রোডিউস করি তখন থেকে আমরা ক্যাশটা সম্পূর্ণভাবে রেস্ট্রিক্ট করার চেষ্টা করি, যদিও আমরা পারিনি। ফলত অনশন যতদিন চলেছে সেই সময় অবধি আমরা কিন্তু ক্যাশ অর্থ সাহায্য নিয়েছি, এবং তারপর থেকে আবার 22শে অক্টোবরের পর থেকে WBGDF কিন্তু আর কোনো ক্যাশ অর্থ সাহায্য গ্রহণ করেনি। এই সেই কিউআর কোড যেটা আমরা তখন ইন্ট্রোডিউস করলাম অনশন মঞ্চের সময়। আমরা এই অনশন মঞ্চে চেষ্টা করেছিলাম যে যারা ক্যাশ এবং চেক যারা আমাদের কাছে নিয়ে এসেছিলেন, হাজার হাজার মানুষ, প্রায় 6,500 সাধারণ মানুষ এবং প্রায় 250টির বেশি অর্গানাইজেশন, তার মধ্যে ডাক্তারি অর্গানাইজেশন আছে, নাগরিক সমাজ আছে, তারা শুধুমাত্র এই WBGDF এর অ্যাকাউন্টে টাকা দিয়েছেন বিভিন্নভাবে। আমরা চেষ্টা করেছিলাম অনলাইনে যারা আমাদেরকে টাকা পাঠিয়েছিলেন, আমরা জানি যে যদি আমরা GoFundMe বা মিলাপ এই ধরনের যে ব্যবস্থাগুলো থাকে, সেই ব্যবস্থার মাধ্যমে যদি আমরা অনেক অর্গানাইজড ভাবে যদি আমরা টাকাটা নিতে পারতাম, তাহলে যারা অনলাইন ডোনেশন করেছেন আমরা তাদেরকেও সেখানে রিসিপ্ট দিতে পারতাম বা কোনো অ্যাকনলেজমেন্ট দিতে পারতাম। কিন্তু আমরা এক্ষেত্রে সেটা করতে পারিনি, যদিও আমরা লয়ারদের সাথে যখন কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এই অনলাইন ট্রান্সফারের ক্ষেত্রে এই রিসিপ্টের ব্যাপারটা এখন যথেষ্ট অবসলিট, এবং প্রত্যেক মানুষ যারা টাকা পাঠাচ্ছেন তারা নিজেরা সেই যে ট্রান্সফারের পর একটি করে PDF জেনারেটেড হয়, সেটি তার নিজস্ব রিসিপ্ট বলে গণ্য হবে আইনত। ফলে যারা অনলাইন ট্রান্সফার করেছিলেন আমরা তাদেরকে কোনো রিসিপ্ট সেই মুহূর্তে দিতে পারিনি। যারা ক্যাশ এবং চেক আমাদেরকে দিয়েছিলেন, সামনে এসে ফিজিক্যালি দিয়েছিলেন, আমরা এক রাতের নোটিসে আমরা বিল বই ছাপিয়ে
তাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল রিসিট দেওয়ার যথাসম্ভব চেষ্টা করেছি। আপনারা ওই অনশন মঞ্চের অবস্থা দেখেছেন, সেখানে রাত দিন দুর্যোগ লেগে থাকতো, সেখানে কথায় কথায় মহান কলকাতা পুলিশের যে বাধা দেওয়ার যে চেষ্টা লেগে থাকতো, কখনো সাধারণ মানুষ বাঁশ নিয়ে লড়াই করছেন, কখনো জলের ট্যাঙ্ক নিয়ে পুলিশ নোংরামো করছে, কখনো বায়োটয়লেট বসাতে দিচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আমরা চেষ্টা করেছি যথাসম্ভব প্রত্যেককে ইন্ডিভিজুয়াল রিসিভ দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সেটা করে উঠতে পারিনি, কিছু কিছু ক্ষেত্রে এমনও করতে হয়েছে যে বেশ কিছু মানুষ একসাথে এসে বলেছেন যে এটা আমাদের 4 জন বা 5 জনের একসাথে কন্ট্রিবিউশন, আমাদের কোনো রিসিট লাগবে না, আমরা কিন্তু সেটা করিনি। আমরা সেক্ষেত্রে তাদের একজনের নাম সেই রিসিটে লিখেছি এবং কোনো যেই পার্সনের নাম লিখে অ্যান্ড উইথ 5 আদার্স বলে পুরো যে টাকার পরিমাণ তারা সেখানে দিয়েছেন সেটি মেনশন করেছি। এইভাবে আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে নিজেদের ক্যাশ টাকা এবং অ্যাকাউন্টসের যে হিসাব সেটি সেই সময় মেনটেন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে ট্রাস্টের যে প্রশ্ন, ট্রাস্টের প্রশ্নে এবং এই যে অ্যাকাউন্টের প্রশ্নে অনশন মঞ্চের সময় থেকেই বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়। কখনো কেউ বলেন যে তারা নাকি টাকা দিয়েছেন অথচ তারা কোনো রিসিপ্ট পাননি, পরে জানা যাচ্ছে যে তারা অনলাইনে ট্রান্সফার করেছিলেন। তারা বলাটাও খুব বেশি হচ্ছে, কারণ শাসক দলের মানে খুন্নিজীবী কিছু কয়েকটি হাতে গোনা মানুষই এই জিনিস করেছিলেন। তাও আমি বলছি সেটা হচ্ছে যে, এবং আরেকটা কথা উঠে আসতে শুরু করে যে এই অ্যাকাউন্টের তোমরা এই অডিট রিপোর্ট তোমরা পেশ করছো না কেন? আমরা তাতে একটু অবাকই হই, কারণ আমাদের যে ট্রাস্টেড ডিড, সেই ট্রাস্টেড ডিডের মধ্যে অত্যন্ত স্পষ্টতই লেখা ছিল যে যেহেতু এটি একটি লিগাল এন্টিটি, ফলে অর্থবর্ষ যখন শেষ হবে সেই সময় আমাদেরকে এটা অডিট করাতে হবে। আমরা নিজেরা এটার ব্যাপারে অবগত ছিলাম। কিন্তু যখন কিছু মানুষের মধ্যে যখন এই প্রশ্ন উঠে এলো অডিটের প্রশ্নে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম সম্মিলিতভাবে যে আমরা অর্থবর্ষ শেষ হওয়ার আগেই একটি ইন্টারিম অডিট করাবো। এই ইন্টারিম অডিট করানোর জন্য আমরা বিভিন্ন অডিট ফার্মের সাথে যোগাযোগ করলাম। কিন্তু কি দেখতে পেলাম? এই যে অডিট ফার্ম, তারা অনেকে নামি দামি, তারা আমাদেরকে বললেন যে তারা আন্দোলনে আমাদের পাশে আছেন, কিন্তু কোনো এক অজানা কারণে উপর মহলের চাপে তারা এই অ্যাকাউন্টের অডিট করতে পারবেন না। অনেকে বললেন সিগনেচার করতে পারবেন না। করে দিতে পারি অডিট, অন্য কাউকে দিয়ে সিগনেচার করিও, আমাদের উপর কিন্তু বিপদ চলে আসবে তোমাদের অ্যাকাউন্টের অডিট করে। অনেক ক্ষেত্রে এরকমও হলো যে তারা আমাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র জমা নিলেন এবং জমা নেওয়ার 4-5 দিন পরে তারা ফোন করে জানালেন যে তোমরা ফেরত নিয়ে যাও, এই কাজ করতে আমরা অপারগ। যাই হোক, আমরা শেষ অবধি একটি সংস্থার সাথে যোগাযোগ করলাম এবং আমরা তাদের কাছে অত্যন্ত থ্যাঙ্কফুল যে তারা আমাদের এই যে ইন্টারিম অডিট সেটি নেওয়ার জন্য তারা প্রস্তুত হল। এবার আমি চলে আসি যে WBJDF এর অ্যাকাউন্টের হিসাব তো অবশ্যই আমরা দেবো, অ্যাকাউন্টসের যে হিসাব সেটা তো অবশ্যই আমরা দেবো। এছাড়াও যে দুটি বড় অ্যাকাউন্ট যেগুলোর কথা আমি আগে বললাম, একটি RG-কর RD এর অ্যাকাউন্ট এবং আরেকটি মেডিকেল কলেজের অ্যাকাউন্ট, এই দুটি অ্যাকাউন্টেরও আমি হিসাব দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমে RG-কর RD এর যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের 10ই আগস্ট থেকে 31শে মার্চ অব্দি সেই অ্যাকাউন্টের টোটাল ডোনেশন রিসিভ ইন ক্যাশ 92,000 এবং ব্যাংকের মাধ্যমে এখানে প্রায় 65,88,412 টাকা এখানে আসে। এক্সপেন্সের দিকে যদি আসি তাহলে ধর্ণা মঞ্চ যে RG-করে রোজ যেটা মেনটেন হয় সেটার জন্য প্রায় 6,26,000 টাকা, বিভিন্ন সমাবেশ এবং র্যালির জন্য যে ম্যাটাডোর সাউন্ড সিস্টেম তার জন্য 96,000 টাকা, মেডিকেল কলেজে যে তখন কনভেনশন হয়েছিল তার জন্য RG-কর RD এর অ্যাকাউন্ট থেকে 68,000 টাকা, স্বাস্থ্য ভবন আন্দোলনে যেটা হয়েছিল সেখানে প্রায় 5,88,000 টাকা, ফুড চার্জেস সেই সময় এখানে যে RG-করের যে অবস্থান মঞ্চ চলতো তাতে সাধারণ মানুষ এবং তারা যারা বসে থাকতেন তাদের প্রত্যেকে রাতের খাবারের সেখানে ব্যবস্থা করা হতো, সে তার জন্য 2,40,000 টাকা, ব্যাংক চার্জেস 362 টাকা এবং লিগাল এক্সপেন্সেস বোথ ইন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলিয়ে সিংহভাগই খরচ হয়েছিল এই RG-কর RD এর অ্যাকাউন্ট থেকে। ফলে সেই খরচটা অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 25,20,000 টাকা। প্রিন্টিং এবং স্টেশনারি ফর ব্যানার এবং পোস্টার ফর এটা 84,000 টাকা, ক্রাই অফ দ্য আওয়ার এই PJBর বাইরেই যে মূর্তিটি আছে তার জন্য 51,300 টাকা, বিভিন্ন সময়ে
বিভিন্ন সময়ের যে ট্রাভেল এবং লজিং এক্সপেন্সেস তাতে প্রায় 1,75,000 টাকা, অভয়া ক্লিনিক এক্সপেন্সেস 40,000 টাকা, অভয়া ফ্লাড রিলিফ ক্যাম্পের জন্য 82,000 টাকা, কালচারাল কমিটি এক্সপেন্সেস এবং ইভিনিং প্রেয়ার যেটা রেগুলার হয় আরজি পারে তার জন্য 55,000 টাকা, এবং বিভিন্ন সময় র্যালির জন্য সাউন্ড বক্স মাইক তার জন্য 1,69,000 টাকা, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য 41,000 টাকা, এবং সাফাই অভিযানের সময় 10,000 টাকা, আরজি পার টু সিজিও র্যালির সময় 10,000 টাকা, এবং আরজি পারের যে ট্রান্সফরমেশন করার যে আমরা চেষ্টা চালাচ্ছিলাম তার জন্য লিগাল খরচ 4,500 টাকা হয়েছে। এরপর চলে আসি মেডিকেল কলেজের অ্যাকাউন্টের হিসাবে, যেখানে টোটাল ডোনেশন রিসিভড ইন ভেরিয়াস ব্যাংক অ্যাকাউন্টস অ্যান্ড ক্যাশ ফ্রম জুনিয়র ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস সেটা 75 লাখ টাকা। এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বারবার একই জিনিস বলে মানে দীর্ঘায়িত করতে চাই না, এখানে এক্সপেন্সের ডিটেলস লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে কেউ ছবিও তুলে নিতে পারেন। এখানে অভয়া ক্লিনিক এবং লালবাজার অভিযান, এমসিকে মাস কনভেনশন, র্যালি এক্সপেন্সেস, ধর্মতলা হাঙ্গার স্ট্রাইকের সময় এক্সপেন্সেস, এই সমস্ত মিলিয়ে প্রায় এখানে টোটাল 57 লাখ টাকা খরচা হয়েছে, এবং তাতে যে উদ্বৃত্ত অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট হচ্ছে 18 লাখ টাকা এই ব্যাংকে এখন অব্দি আছে। এরপর আসি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্টের অ্যাকাউন্টে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রান্টে টোটাল ক্যাশ রিসিভড হচ্ছে 14,31,000 টাকা, এবং ব্যাংক বা ইউপিআই ট্রান্সফারের মাধ্যমে বা চেকের মাধ্যমে, যেগুলো ডিরেক্টলি ব্যাংকে জমা পড়েছিল সেটার মাধ্যমে প্রায় 2,18,74,423 টাকা। ফলে টোটাল টাকা যেটা আমাদের কাছে জমা পড়েছিল ডোনেশন হিসেবে সেটা 2,26,19,013 টাকা। এবং সেখানে মধ্যে এখানের সিংহভাগ খরচটাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে আবার অনশন মঞ্চ এক্সপেন্সেস এখানে প্রায় 5 লাখ টাকার কাছাকাছি, বিভিন্ন র্যালি সমাবেশে 2.5 লাখ টাকার কাছাকাছি খরচ, যে SMS হেডার রেজিস্ট্রেশন আমরা করেছিলাম যেটা দিয়ে সাধারণ মানুষের সাথে আমরা যুক্ত থাকতে পারি তার জন্য 6,000 টাকা, বিভিন্ন সময় যে SMS বা কলগুলো পাঠানো হয়েছে তার জন্য 1 লাখ টাকা, ওয়েবসাইট এবং অ্যাপ, ওয়েবসাইট যেটা আজকে আমাদের এখানে প্রকাশ হবে তার জন্য 44,000 টাকা, ব্যাংক চার্জেস হয়েছে 236 টাকা, বিভিন্ন সময় লিগাল এক্সপেন্সেস হয়েছে প্রায় 19 লক্ষ টাকা, এবং যে প্রিন্টিং স্টেশনারি তাতে 18,000 টাকা, এরকম করে যে ফ্ল্যাটের জন্য যে ব্রোকারেজ তাতে 25,000 টাকা, আমরা যে নতুন অফিস যে নিয়েছি, আমরা একটি নতুন অফিসও নিয়েছি, যেহেতু আমরা এই আরজি কলেজ যে মেডিকেল কলেজের হস্টেলের মধ্যে থেকে তো কোনো অফিস চালানো সম্ভব না, সেটা আমরা তাড়াতাড়ি করে সেই সময় ক্লাস ফরমেশনের জন্য ওই অ্যাড্রেসটি ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। তো সেই জায়গা থেকে সেই এখন নতুন একটি অফিস আমরা নিয়েছি, সেখানে ভাড়া এবং তার ব্রোকারেজ চার্জেসও এখানে লেখা আছে। ফলে টোটাল এক্সপেন্সেস এই অ্যাকাউন্টের হচ্ছে প্রায় 31 লক্ষ টাকা। ফলে এক্সেস অফ ডোনেশন ওভার এক্সপেন্ডিচার যেটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে আছে সেটা হলো প্রায় 1,94,32,679 টাকা। এটি আমাদের ব্যালেন্স শিট, WBGDF এর অ্যাকাউন্টের এটি হচ্ছে ব্যালেন্স শিট, যেখানে আমাদের একটি বিল আমাদের এখন অব্দি ক্লিয়ার হয়নি, সেটার মধ্যে বিলটার মধ্যে কিছু টেকনিক্যাল জটিলতা আছে, তার জন্য একটা 25,000 টাকার বিল আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা সানড্রি ক্রেডিটার্স বলে মেনশন করা আছে। ক্লোজিং ব্যালেন্স যেটা লেখা আছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের ব্যাংক ব্যালেন্স, যেটা হচ্ছে যেটা আমি মেনশন করলাম অলরেডি, যে 1,94,00,000 সামথিং টাকা। এবং তার সাথে এই যে আমাদের দুটি ফিক্সড অ্যাসেট এই মুহূর্তে আমাদের আছে, একটি হচ্ছে ওয়েইং মেশিন যেটা দিয়ে আমরা তখন যে অনশনকারীরা তাদের ওজন মাপতাম, এবং দ্বিতীয় হচ্ছে একটি প্রিন্টার যেটা আমাদের অফিসের কাজে এখন ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আমাদের অ্যাসেটস এর মধ্যে ক্যাশ ইন হ্যান্ড এই মুহূর্তে আমাদের কাছে আছে 2,19,974 টাকা, এবং এই যে ফ্ল্যাট যেটা আমরা নিয়েছি অফিসের জন্য সেটার জন্য আমাদের একটা যে অ্যাডভান্স অ্যামাউন্ট পে করতে হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, সেটাও এখন অ্যাসেট বলেই অ্যাকাউন্টেন্ট এরকম ভাবেই আমাদেরকে রেডি করে দিয়েছে। এরপর আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাকাউন্টের হিসাবটা আমরা দিলাম, এবার আপনারা নিশ্চয়ই জানেন যে এই অ্যাকাউন্টের জন্য আমাদেরকে বিভিন্ন যে জুনিয়র ডাক্তার প্রতিনিধি এবং এই অ্যাকাউন্টের যারা অ্যাকাউন্ট হোল্ডার ছিলেন তাদেরকে বারবার করে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে। একটি অত্যন্ত হাস্যকর অভিযোগের ভিত্তিতে পুলিশ
যখন আমাদেরকে ডেকে পাঠায় তখন তাদের সাথে এক দুবার কথা বলেই আমরা বুঝতে পারি যে তাদের উদ্দেশ্য এই অ্যাকাউন্টের হিসাবের জন্য নয়। তারা অ্যাকাউন্টে কি খাতে খরচ হয়েছে সেটা জানতে কোনো রকম তাদের উৎসাহ নেই। তারা আমাদেরকে প্রশ্ন করেন যে অভয়ের ন্যায় বিচার তো হয়ে গেছে, শিয়ালদা কোর্ট অলরেডি বিচার দিয়ে দিয়েছে, সঞ্জয় রায়ের ফাঁসি হবে, এরপর তোমাদের ন্যায় বিচারের কিসের আনন্দ? আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন যে অভয়ের ন্যায় বিচার হয়ে গেছে? এই প্রশ্নে অত্যন্ত উল্লেখজনকভাবে সেই পুলিশ অফিসার নিরুত্তর থাকেন এবং তারা বারবার বলেন যে এই যে র্যালি, সমাবেশ, অবস্থান, কনভেনশন বা এই যে মেসেজ পাঠাচ্ছ তোমরা সাধারণ মানুষকে, এর সাথে ন্যায় বিচারের কি সম্ভব? তাদেরকে আমরা যে উত্তরটি দিয়েছিলাম আজকে এই কনভেনশন থেকে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়ে দিতে চাই যে আমরা বিশ্বাস করি এই প্রত্যেকটি কর্মসূচি যেগুলো আমরা নিয়েছি সেগুলো ন্যায় বিচারের সাথে অত্যন্ত সম্পৃক্তভাবে জড়িয়ে আছে। যদি না জড়িয়ে থাকতো তাহলে 10ই আগস্ট সন্দীপ ঘোষের ওই গুন্ডা বাহিনীর সামনে তারা যেটা বারবার করে প্রচার করার চেষ্টা করছিল যে অভয়া আত্মহত্যা করেছে, আজকে যদি এই র্যালি, কনভেনশন, সমাবেশের মাধ্যমে সরকার এবং সংস্থাকে যদি চাপ না দেওয়া যেত তাহলে হয়তো এই কথাটাই প্রমাণিত করে দিত সরকার পক্ষ এবং পুলিশের পক্ষ থেকে যে অভয়া আত্মহত্যাই করেছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটি আন্দোলনের ফলে আসলে অভয়ার ন্যায় বিচারের জন্য। একই সাথে পুলিশ তাদের তদন্ত রিপোর্টে একটি অত্যন্ত হাস্যকর কথা লিখেছে। সে কথা শুনে কিছুক্ষণের জন্য আমি থমকে গেছিলাম। তারা আমাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা অভয়ের ন্যায় বিচারের তদন্তের জন্য কত টাকা খরচ করেছেন? আমরা অবাক হয়ে যাই। আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আমাদের তো ধারণা ছিল যে দুটি গভর্নমেন্ট এজেন্সি, কলকাতা পুলিশ প্রথমে এবং তারপর সিবিআই তার জন্য তারা তদন্ত করছে, তো গভর্নমেন্ট সংস্থা যদি সরকারি সংস্থা তদন্ত করার পর তারপরও কি তদন্তের জন্য টাকা খরচ করতে হতো, মানে কি আমাদেরকে ঘুষ দেওয়ার কথা বলা হচ্ছে? এই প্রশ্নেও তারা সেখানে নিযুক্ত থাকে। সেক্ষেত্রে আমি আসবো অডিটের প্রশ্নে। আমি যেরকম বললাম যে আমরা একটি সংস্থার কাছে গেছিলাম, সেখানে তারা আমাদেরকে কয়েকদিন আগেই তারা চিঠির মাধ্যমে জানান যে যেহেতু অর্থবর্ষ শেষ হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে গেছে, আমি চিঠির সেই অংশটি হাইলাইট করছি। তারা জানান যে এই ইন্টারিম অডিট যেটা করা হচ্ছে সেটা সুপারফ্লুয়াস, ইনফ্যাকচুয়াস, মানে সেটির আর কোনো প্রয়োজনীয়তা নেই। যদিও আমরা যদি তাদেরকে পারমিশন দিই তাহলে তারা ফুল অডিটের জন্য প্রসিড করবেন। আমরা তাদেরকে বলি যে তারা যেন আমাদের অ্যাকাউন্টের ফুল অডিট করেন এবং তারা তার প্রত্যুত্তরে আমাদেরকে একটি লেটার অফ এনগেজমেন্ট দেন যেখানে তারা কনফার্ম করেন যে তারা আমাদের অ্যাকাউন্টের ফুল অডিট প্রকাশ করবে। এতক্ষণ ধরে তো দিলাম টাকার হিসাব, কিন্তু আমি আজকে এই অভয় আন্দোলনের একজন কর্মী হিসেবে আপনাদের সামনে এসে এই হিসাব দিতে গিয়ে একটু লজ্জাই লাগছে। কেন জানেন? কারণ বারবার করে ওই মিথ্যা কথা একটা প্রচার করতে করতে সেটাকে সত্যি বলে প্রমাণ করার যে টেন্ডেন্সি আমরা দেখেছি, সেখানে গিয়ে মনে হচ্ছে যেন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন এই কটা টাকা দিয়ে, এই কটা টাকাই যেন তাদের আন্দোলনের একমাত্র কন্ট্রিবিউশন। কিন্তু আমরা এখানে মনে করেই দিতে চাই যে যে সমস্ত সাধারণ মানুষ আমাদের পাশে প্রথম থেকে র্যালিতে হেঁটেছেন, রোদে পড়েছেন, কখনো বৃষ্টিতে ভিজেছেন, সারা রাত ধরে আমাদের সাথে গলা ফাটিয়ে চিৎকার করেছেন, স্লোগান দিয়েছেন, সেই প্রত্যেকটি মানুষ তার নিজের মতো করে যখন আমাদের পাশে দাঁড়িয়েছেন সেটাই তাদের আন্দোলনের আসল কন্ট্রিবিউশন। এবং আমি বিশ্বাস করি পরবর্তীকালে সাধারণ মানুষ সেভাবেই আমাদের পাশে থাকবেন এবং তারা যখন একসাথে আমাদের সাথে থাকবেন তখনই আমরা আবার একসাথে চিৎকার করে উঠে বলতে পারবো, We demand! We demand! We demand! She deserves! She deserves! She deserves! ধন্যবাদ।